নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকে আমাদের বিষয়বস্তু হলো গন্ধর্বলোক কি সত্যি আছে? যেমন একটা প্রশ্ন উঠতেই পারে, স্বর্গ কি সত্যি আছে, নরক কি সত্যি আছে? ঠিক তেমনি আজকের প্রশ্ন, গন্ধর্বলোক কি সত্যি আছে? তা এর সত্য মিথ্যা বিচার করার আগে বা থাকলেও সেটি কোথায় আছে এর অবস্থান জানার আগে আমরা সবার আগে একটু গন্ধর্ব কাদেরকে বলে বা গন্ধর্ব লোক যদি থেকে থাকে তার অধিবাসী কারা, এই সংক্রান্ত বিষয়ে আমরা কি জেনেছি আমাদের বিভিন্ন পুরাণ ইত্যাদি থেকে সেটুকু বলি। গন্ধর্ব তারা যারা নিত্যগতি দ্বারা দেবতাদের যে সভাস্থল আছে সেখানে তারা আনন্দ প্রদান করেন, অর্থাৎ কালচার সাইড, নৃত্য গীতি পেন্টিং এরকম নানা রকম ধরনের যে কালচারাল অ্যাক্টিভিটিস আছে এগুলো করে থাকেন হচ্ছে গন্ধর্বরা। সেটাই তাদের প্র্যাকটিস, সেটাই তাদের চর্চা, সেটাই তাদের অনুশীলন। এবং সেই গন্ধর্ব যারা তারা সৃষ্টি হয়েছেন এই জন্য, পরমাত্মা তাদেরকে সৃষ্টি করেছেন, এইটুকু আমরা পেয়েছি। এইবার প্রশ্ন হচ্ছে গন্ধর্বলোক কি সত্যি আছে? তা এই সংক্রান্ত বিষয়ে আমি প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। তিনি একটা কথা বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তা বলে কি যাকে তাকে আমরা বিশ্বাস করবো তা নয়। বিশ্বাসের উপযুক্ত মানুষ যদি কিছু বলে থাকেন, লিখে থাকেন, যদি ডকুমেন্টেড এভিডেন্স কিছু করে থাকেন তার নিজের জীবন থেকে ব্যক্তিগত, নিশ্চয়ই তাকে বিশ্বাস করা চলে। অকারণ মিথ্যা কথা বলার মানুষ তো সবাই হতে পারেন না। এরকমই এক মানুষ হচ্ছেন প্রমোদ কুমার চট্টোপাধ্যায়। তা তিনি আমাদেরকে ছেড়ে গেছেন 1979, অর্থাৎ এদিকে 21 বছর, এদিকে 26 বছর, প্রায় 47-48 বছর আগে। প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের পরিচয়টা আমাদের একটু জানতে হবে। এবং তিনি দীর্ঘায়ু ছিলেন। প্রমোদ কুমার চট্টোপাধ্যায় ছিলেন একেধারে চিত্রশিল্পী, একেধারে পর্যটক, একেধারে সাধু মানুষ। উনি গোটা ভারতবর্ষ এবং হিমালয়ের বিভিন্ন প্রান্ত, তখন তো ভাগ ছিল না যখন উনি ঘুরেছেন, তা এতটা বর্ডারে এতটা ছিল না, পাঁচিল ছিল না। ফলে উনি হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল, তিব্বত, নেপাল পরিভ্রমণ করে বেরিয়েছেন এবং তার যে অভিজ্ঞতা, প্রচুর সাধুসঙ্গ করেছেন, দিব্য পুরুষের সংস্পর্শে এসছেন, প্রচুর সাধুসঙ্গ করেছেন। তার সেই সমস্ত বিখ্যাত ভ্রমণ কাহিনী আছে। তার মধ্যে একটি তো বাঙালি জাতি যারা এই আধ্যাত্মিকতার উপরে যারা একটুখানি আধ্যাত্মিক সাহিত্য চর্চা যারা করেছেন, আধ্যাত্মিক ভ্রমণ সাহিত্য যারা চর্চা করেছেন, এরা বিখ্যাত গ্রন্থ হচ্ছে তন্ত্রভিলাষী সাধুসঙ্গ। অর্থাৎ তন্ত্রের প্রতি যার আগ্রহ আছে এরাও একজন মানুষ কিরমভাবে সাধুসঙ্গ করে বেরিয়েছেন, এটা তার নিজস্ব লেখন এবং বিখ্যাত। যারা জানেন তারা জানেন তন্ত্রভিলাষী সাধুসঙ্গ বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত সুবিখ্যাত গ্রন্থ। তা এরকম উনি এটা লিখেছেন এবং একসময় উনি সব ছেড়ে বৃন্দাবনের দিকে সেটেল হয়ে গেছিলেন। কিন্তু উনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন, খালি পায়ে সব জায়গায় ঘুরতেন। উনি এই একটু প্রফেশনাল জীবনটাও তাহলে বলা দরকার। উনি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে চিত্রাঙ্কনে পাস করেন এবং পরবর্তীকালে বরোদা আর্ট কলেজে উনি অধ্যক্ষতা করেন। পরবর্তীকালে একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন এবং তার সেটা করতে থাকেন এবং শ্রী অরবিন্দ পণ্ডিচেরি মায়ের সংস্পর্শ নিয়ে আসেন এবং ওখানে আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং কিছু ছবি আমরা দেখাচ্ছি ওনার আঁকা, অসাধারণ কিছু চিত্র, এমনকি শ্রী অরবিন্দের যে চিত্র যুবক অবস্থার যে চিত্র সেটাও নিয়ে গেছে, সেটাও আপনারা দেখছেন, আমি দিয়েছি এই ভিডিওর মধ্যে। আরও কিছু প্রাচীন চিত্রকলা, শিবাজি মহারাজের ছবি, তা এগুলো উনি এঁকেছেন। তা এই সমস্তগুলো আমরা পাই
ওনার কর্মকাণ্ডের মধ্যে। এরকমই একটি বইয়ের মধ্যে ওনার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে যমুনোত্তরী হতে গঙ্গোত্রী ও গোমুখ। এই বইটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওটা প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটির মধ্যে শেষাংশে, এটা বইটির মধ্যে কিছু মানে অধ্যায় আছে, আমি একটু অধ্যায়গুলো আপনাদের বলে দিই। আর তার আগে আমি একটুখানি যখন বইটা খুললামই আমি একটু ওনার বিখ্যাত গ্রন্থ সম্পর্কে বলে দিই, বইগুলো সম্পর্কে। প্রথম তো বললাম তন্ত্রবিলাসী সাধুসঙ্গ, দুপাটে আছে। এছাড়া আছে হিমালয়ের পারে কৈলাস মানস সরোবর, হিমালয় মহাতীর্থ, হরিয়াকে রাখেন, অবধূত ও যোগী সঙ্গ, মুক্ত পুরুষ প্রসঙ্গ। আমি কিছু কিছু বইয়ের নেট থেকে আপনাদেরকে দিলাম, আপনারা দেখুন, ভালো লাগবে। আর যে বইটি থেকে আমি এখন মূল ঘটনাটি আপনাদেরকে বলবো গন্ধর্বলোকের বিষয়ে, সেই বইটি হচ্ছে যমুনোত্রী হতে গঙ্গোত্তরী। অর্থাৎ আমরা যাকে যমুনোত্রী বলি, উচ্চারণটা আমরা ভুল করি, এখানে কি সুন্দর উচ্চারণ করেছে দেখুন, যমুনোত্তরী হতে গঙ্গোত্তরী ও গোমুখ। তা যমুনোত্তরী গঙ্গোত্তরী, প্রথম অধ্যায় যমুনোত্তরী, দ্বিতীয় অধ্যায় গঙ্গোত্তরীর পথে, তৃতীয় অধ্যায় গোমুখের কথা, চতুর্থ অধ্যায় মরকত রাজ্য। এই মরকত রাজ্য প্রায় ধরুন এই বিবরণটি আছে মরকত রাজ্য 96, তো ধরুন 30 পাতা মতো বিবরণ আছে মরকত রাজ্যের, সব মিলিয়ে উনি এই বিবরণটা উনি দিয়েছেন। আসুন ঘটনায় যাওয়া যাক। মহাপুরুষের কথা, মহান প্রদেশের কথা নিয়ে আমি আর কি বলবো, উনি যেটা লেখা আছে মোটামুটি সেখান থেকে আমি বলছি। আপনারা জানেন আমার কোনো মানে বই পড়ার কোনো ব্যাপার নেই, 30 পাতা, কিন্তু মুখ্য বিষয়টা বলছি। উনি গঙ্গোত্রী যান সেই সময়, আজ থেকে বহু বছর আগে। আমি নিজেই যখন প্রথমবার গঙ্গোত্রী, আমি ছোট ছেলে, 72-73 হবে, তো সেই সময় গঙ্গোত্রী পুরো বাস যেত না, পুরো গাড়ি যেত না। এখন যেমন পুরো গাড়ি চলে যেত না, ও ভৈরব গাড়িতে শ্রীলঙ্কা আমি যখন গেছি তখন ওই পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করতে হতো, গোমুখও পুরো পায়ে হেঁটে যেতে হতো। আর তীব্র ঠান্ডা, গঙ্গোত্রীর একটা অদ্ভুত ব্যাপার আছে, যেখানে গঙ্গোত্রী মন্দির, গোমুখ তো আরও বেশি, হাঁটা পথে যেতে হতো। ওখানে লাল বাবার আশ্রম আছে, সেই আশ্রমে মানুষ বিশ্রাম নেয় পথির মধ্যে। তারপরে গোমুখ আছে, গোমুখের উপরেও তপবন বলে নাকি একটা জায়গা আছে বলে আমি শুনেছি, আমার যাওয়া হয়নি এই জন্মে, এই জীবনে যাওয়া হলো না, একটা আফসোস রয়ে গেছে। কিন্তু গঙ্গোত্রী অব্দি গেছি, ছোটো বয়সেই গেছি, গোমুখটা যাওয়া হয়নি। এইবার বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই জানি গোমুখ হচ্ছে গঙ্গার উৎস, কিন্তু এনারা বলছেন, যারা প্রাচীন মানুষ তারা বলেন যে গোমুখকে আমরা দেখতে পাই সেটা কিন্তু গঙ্গার আসল উৎস নয়, গঙ্গার আসল উৎস অন্য কোথাও। ওটা মাটির নিচ দিয়ে ফ্লোটা হয়ে এসে গুহার ভিতর দিয়ে বেরিয়েছে। এবার কথা হচ্ছে, একটি বড় প্রশ্ন হচ্ছে যে তাই যদি হয় তাহলে ধরুন আজকাল তো আর স্যাটেলাইটের যুগ, মাটি থেকে 1 ইঞ্চি উপরে কিছু থাকলে সেটা ধরা পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, সমস্ত জায়গা, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেটা এক্সপ্লোর হয়নি, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর হয়েছে। তবে বোধহয় সুগভীর সমুদ্র, প্রশান্ত মহাসাগরের একদম ডিপ জায়গা, সেখানে কিছু মানুষ এখনও পৌঁছতে পারেনি, চির অন্ধকারের রাজত্ব। তো সেখানে কিন্তু আমাদের হয়নি, এক্সপ্লোরেশন হয়নি। কিন্তু বাদবাকি অংশগুলো কিন্তু পাহাড় পর্বত, আনাজ কানাজ সর্বত্র মানুষ কিন্তু পৌঁছে গেছে। এটা মানুষের তো আর, মানুষ চিরকালই আবিষ্কার করেছে নানা রকম জায়গা, নানা রকম স্থান, এইভাবে মানুষের সঙ্গে মিশেছে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে মিলমিশ হয়েছে, আদান প্রদান হয়েছে। তা এইভাবে কিন্তু এগিয়ে গেছে মানব সভ্যতা। তা এটা কিন্তু একটা ধারণা ছিল যে এই গোমুখ কিন্তু কখনোই গঙ্গার উৎস নয়। তো এটা উনিও শুনেছিলেন প্রমোদবাবু, ওনার সঙ্গে যিনি যে সহকারী ছিল তার সঙ্গে একটা চুক্তি হলো গোমুখে গিয়ে
যে 3 দিন সে অপেক্ষা করবে, আর প্রমোদবাবু চারদিকটা গুহার চারদিক থেকে ঘুরে দেখবে কোনো অংশ দিয়ে কিছু ল্যান্ড ওনারা কিছু বিবরণ পেয়েছিলেন, কিছু এরমভাবে গেলে হয়তো সেই জিনিসটা দেখা যেতে পারে সেই জায়গাটা। তা তার সহকারীকে রেখে তিনি রওনা দেন। চারিদিক ঘুরতে ঘুরতে উনি গোয়ার চারিদিকে আর কি অনেকটা উপরে উঠে যান। উঠে গিয়ে ভাবেন যে এই জায়গাটায় পৌঁছলে আমি অনেকটা দেখতে পাবো, অনেকটা রেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে, তাহলে সেই অনুযায়ী যাবেন উনি দেখতে। তিনি সেই জায়গায় উঠে যান, খিদে পায়, কিছু সঙ্গে লুচি আর হালুয়া ছিল সেসব খান, যে আবার চলতে থাকেন। চলতে চলতে কিন্তু একসময় উনি যেটা ভাবছেন আমি আমার নেমে গুহার কাছে পৌঁছে যাব, কিন্তু সেটা কিন্তু হয় না, উনি পথ হারিয়ে ফেলেন। এই করতে করতে বিস্তীর্ণ তুষার প্রান্তর দিয়ে চলতে থাকেন এই পথ হারানো অবস্থায়। অবশেষে উনি সত্যিই বুঝতে পারেন পথ হারিয়ে গেছে। একটা দৈবী শক্তি তো ওনার ভিতর ছিলই, নাহলে এরকম কেউ পারে নাকি, তখনকার দিনেও ছিল, তার তখন সবটাই পায়ে হেঁটে। এইবার উনি ওই বিস্তীর্ণ তুষার প্রান্তরে কোনো কিছু চোখে পড়েন, সবটাই সাদা। হঠাৎ দেখতে পান একটি বিন্দু, সেই বিন্দুটি ধীরে ধীরে কাছে আসছে। ধীরে ধীরে উনি বুঝতে পারেন একটা মানুষের আকার নিচ্ছে। মানুষটি ধীরে ধীরে কাছে চলে এসে তার হাতে একটা কুড়ুল টাইপের কিছু ছিল, অদ্ভুত রকম তার পোশাক পরিচ্ছদ সব কিছু কুড়ুল টাইপের কিছু। হঠাৎ করে ওই বরফের মাঝে কিছু খোঁড়েন এবং সেখান থেকে কিছু বার করে নিজের যে ঝোলা ছিল অদ্ভুত, সেখানে উনি রাখেন। রেখে ধীরে ধীরে প্রমোদবাবুর কাছে চলে আসেন। বলছেন আর্যের মতো চেহারা, 6.5 ফিট লম্বা, বিশাল তার দেহ। তা উনি প্রমোদবাবুকে ইশারা করেন তার সঙ্গে চলতে। প্রমোদবাবু পথ হারিয়ে ফেলেছেন, তো উদ্ধারকারীর সঙ্গেই তাকে চলতে হবে। চলতে থাকেন প্রান্তরে গিয়ে, কিন্তু প্রমোদবাবুর শরীর চলছিল না। তখন উদ্ধারকারী তাকে ধরে নেন, স্পর্শ করেন। যেই স্পর্শ করেন প্রমোদবাবু চার্জ হয়ে যান। চলতে থাকেন। এবং উনি বুঝতে পারেন, উনি লিখেছেন, আমি বুঝতে পারি আমি ওনার শক্তিতে যাচ্ছি, আমার কোনো শক্তি নেই। তা ওই উদ্ধারকারীর শক্তিতে উনি চলতে থাকেন। এক সময় গিয়ে সেই বরফের শেষ হয়ে যায়, এবড়ো খেবড়ো কিছু পাথর টাথর পড়ে আছে, ছোট ছোট গুলমা জাতীয় কিছু উদ্ভিদ। তা উনি পথেও কিন্তু কিছু ওরকম ধরনের কিছু সংগ্রহ করেন বরফ সরিয়ে, এবং সেটা ওনারা ঢুকিয়ে রাখেন ওনার ব্যাগে। চলতে থাকেন। এবার দেখেন একটা নদী, সেই নদীর মধ্যে ওইরকম গোল ঝুড়ি যেমন হয়, আমরা দেখেছি দক্ষিণ ভারতের দিকে কিছু সিনেমা ইত্যাদিতে, সে গোল ঝুড়ির মতো কিছু নৌকা আছে, তাতে লগি দিয়ে লগি মানে বড় দণ্ড দিয়ে ঠেলে নদী পড়ছে, তাতে মানুষ আছে। তো উনি কিছু ওই যিনি সঙ্গে উদ্ধারকারী, তিনি কিন্তু কিছু তাদের ভাষায় কিছু বললেন, তাকে আলিঙ্গন করলেন এবং কিছু বললেন। তো এও যিনি ওই নৌকার মাঝি, তিনিও কিছু বললেন। এরকম একটা ব্যাপার ঘটলো। তারপরে আমাদের প্রমোদবাবুকে নিয়ে ওনারা নৌকায় উঠে পড়লেন। নৌকাটা একটি পাক খেলো জলের মধ্যে দিয়ে চলতে থাকলো, গোল নৌকা চলতে থাকলো। তারপরে আরেকটা পাড়ে গিয়ে সেখানে কিছু লোকজন আছে, তারা কি করলো, সেই নৌকার ওখানে দাঁড়িয়ে গেল এবং প্রমোদবাবুকে সেখানে নামিয়ে দেওয়া হলো। দিয়ে আবার চলতে থাকলেন। চলতে অবশেষে গিয়ে একটা নগরে পৌঁছলেন। তার বাড়ি ঘর সবটাই খুব সুষ্ঠু এবং জিওমেট্রিক্যাল, বড় তোরণ আছে, সব কিছু আছে, কিন্তু অদ্ভুত। সেখানে উনি পৌঁছে গেলেন। এইবার বাকি অংশটা আমি তো দেখিনি, আমার খুব একটা, ওনার বিবরণ থেকে তাহলে পাঠ করতে হয়, আমি মোটামুটি একটা বলছি আপনাদেরকে। তা কারণ আমি তো দেখিনি, আমার কোনো ভিজুয়ালও নেই ব্যাপারটা। উনি দেখেছেন, উনি পৌঁছেছেন, উনি সেই দিব্য, আমি জাস্ট ওনার পাঠ থেকে যেটুকু পেয়েছি সেইটুকু খুব ছোট্ট করে বলছি, কারণ বেশি বলতে গেলে ভুল হয়ে যাবে। তো সেখানে
পৌঁছানোর পরে ওনাকে একটা জায়গায় আশ্রয় দেওয়া হলো, তাকে খাদ্য দেওয়া হলো, এবং সেগুলো খাওয়ার পর ওনার যে শক্তিহীন মনে করছিলেন ধীরে ধীরে তার শক্তি চলে এলো। ওখানে যখন উনি পৌঁছেছিলেন বা ওখানে যখন যে কদিন উনি ছিলেন, উনি কিন্তু একটা চেতনার অন্যরকম লেভেলে ছিলেন। যে যে চেতনা ওনার ছিল, সেই চেতনার মানে বাইরে একটা চেতনা যেন ওনাকে স্পর্শ করেছিল, নাহলে ওখানকার ব্যাপারটা উনি ওনার মতো করে উপলব্ধি করতে পারতেন না। তো এই ব্যাপারটা ঘটেছে, এবং এক দেবী ওনাকে ওই সময়টা অনেকটা সাথ দিয়েছিলেন, এবং ওনাকে কিছুটা ওখানে যাতে থাকতে পারেন, অক্সিজেন লেভেল মানে ওখানে পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল। অক্সিজেন লেভেল থেকে নিয়ে সব কিছু যাতে ওনার যে জড় শরীর, যে মানুষের যে শরীর, সেটার সঙ্গে যাতে খাপ খেয়ে যায়, সেরকম একটা ব্যবস্থাপনা কিন্তু ওখান থেকে করা হয়েছিল। সেটা ওনারা বলেও দেন, নালে তো উনি থাকতে পারতেন না এখানে। ওনাদের পারমিশন, ওনাদের ইচ্ছে, এবং ওনারা সেই অ্যাটমসফিয়ারটা ওনার দেহের জন্য না করে দিলে উনি থাকতে পারতেন না। আর তাকেই ওনারা অ্যালাউ করেন। উনিও খুব বড় মাপের সাধক ছিলেন, উচ্চকোটি ছিলেন, সেরকম মানসিক অবস্থান ছিল বলেই ওনাকে এটা ওনারা অ্যালাউ করেছিলেন। তো ওনারা সেই প্রসঙ্গে বললেন, বলছে এটা এমন একটা জায়গা, এটা হচ্ছে মনুষ্যলোক এবং দেবলোক এর মধ্যবর্তী জায়গা। আমাদের দুটো জায়গার সঙ্গেই যোগাযোগ আছে, যোগসূত্র আছে। তো ওখানে উনি একটা সুন্দর মন্দির দেখেছিলেন, ছোট্ট একটি সুন্দর, অপূর্ব সুন্দর একটা বুদ্ধ মূর্তি ছিল সেই মন্দিরে, এবং একটা তার পিছনে একটা পান্নার গাছ, মরকতের গাছ ছিল। বলছে ওই দুটি হচ্ছে আগে যখন বুদ্ধ মূর্তি ছিল এবং এই মরকত গাছ ছিল, তাদের আলাদা আলাদা রাখা ছিল। মরকত গাছ এখানে বহু প্রাচীনকাল থেকেই ছিল, যার জন্য এই রাজ্যের নাম হচ্ছে মরকত রাজ্য। তো মরকত বৃক্ষ তো ছিলই, কিন্তু বুদ্ধ মূর্তিটি কোন এক রাজা, সেটাও বিবরণ আছে, উনি ওই তিব্বত অঞ্চলের কোথাও ছিলেন, তিনি ওই এটাকে উপহার হিসেবে দেন, বা কোনো করদ রাজ্য থেকে একটা ট্যাক্স হিসেবে আসে। যখন ওই বুদ্ধ মূর্তিটি ওখানে প্লেস করা হয়, তখন ওই জায়গাটা সম্পূর্ণ আলোকিত হয়ে ওঠে। মানে একা মরকতে কিন্তু আলো হচ্ছিল, কিন্তু বুদ্ধ মূর্তিটি যাওয়ার পরে ওটা সম্পূর্ণ আলোকিত হয়ে ওঠে। তারপর থেকে ওটাও মন্দিরেই রেখে দেওয়া হয়, সেটাই ওখানে। আর ওখানে ওনারা সব নানা রকম গান বাজনা, নৃত্য গীতাদির চর্চা করেন। এটাই হচ্ছে মূলত ওনাদের কাজ। তা এই সমস্তভাবে উনি পরিচিত হন। ওখানকার আবহাওয়ার লেভেল সব অন্যরকম। এটা আমার কথা নয়, কারণ আমি তো দেখিনি, আমি পড়েছি এবং বিশ্বাস করি। আমি পড়েছি, আপনারাও পড়তে পারেন, অ্যাভেলেবেল আছে মিত্র ঘোষ পাবলিকেশনের বইটির নাম আমি আবার বলছি, আপনাদের দেখেও দিচ্ছি। যমুনোত্তরী হতে গঙ্গোত্তরী গোমুখ, এর শেষাংশ 66 নম্বর পাতা থেকে আপনারা পাবেন এটা মরকত রাজ্য সম্পর্কে বিবরণ। খুব ভালো লাগবে পড়লে। আগেকার লেখনী, ভালো লেখনী, সুন্দর লেখনী। আর যারা ঋষি অরবিন্দের যে ওভারম্যান ফাউন্ডেশন আছে, ওভারম্যান ফাউন্ডেশন, তার উনি মানে এতে ছিলেন আর কি, পরিতেও ছিলেন। তো ওভারম্যান ফাউন্ডেশন উনি যুক্ত ছিলেন। উনি অরবিন্দর যে সমস্ত ঋষি অরবিন্দর যে সমস্ত ছবি এঁকেছিলেন বা যে সমস্ত চিত্রকলা ইত্যাদি উনি এঁকেছেন, শ্রী মা তার খুব প্রশংসা করতেন। তা এনাদের সংস্পর্শে আসা, এনাদের সাহচর্যে আসা, জীবনের একটা বড় অংশ হিমালয়, তিব্বত এই সমস্ত কাটানো, ভ্রমণ করা, বহু সাধু সন্ন্যাসী সঙ্গ করা মানুষ কখনো ভুল বলতে পারেন না, অন্যায় বলতে পারেন না। তারা যা লিখেছেন সঠিক লিখেছেন। কিন্তু আজকের এই বাতাবরণে দাঁড়িয়ে আমাদের এই জটিল যুগ যন্ত্রণার প্রভাবে আমাদের অনেক কিছু, সব কিছুই মনে হয় একটা অন্যরকম। কিন্তু যারা মানেন তারা মানেন। ওই কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার ওই যে জিনিসটি পরবর্তীকালে প্রমোদবাবু জিজ্ঞাসা করেন যে এই যে জিনিসটি উনি পাথর বরফ সরিয়ে সরিয়ে সংগ্রহ করলেন, ওটা কী আসলে? বলে এর নাম হচ্ছে তুষার কাঁঠাল।
এর বহুগুণ। ওনারা এটা ব্যবহার করেন, তা ওনারা দেখিয়েছেন কীভাবে ব্যবহার করেন, ওনাকে দেখিয়েছেন এরকম ডাস্ট করে রেখে দেন জিনিসটাকে। তুষার কাঁঠাল বলা হয়। এরকম ভাবে এগুলো সব হয়। আরও অনেক রকম ওখানকার গাছপালা প্রকৃতি সবটাই আলাদা। ওখানে এই যত আমরা বলি দূষণ এর প্রবেশ নাই। এবং বলছেন যে এটা অ্যাকচুয়ালি ক্যামোফ্লেজ অবস্থায় রাখা আছে, এটাকে দেখা যাবে না বাইরে থেকে স্যাটেলাইট দিয়ে বা কোনোভাবে, বা ওখান দিয়ে এক্সপ্লোর করলেও ওটাকে দেখা যাবে না। ওটা এক আশ্চর্যভাবে রাখা আছে। এটাকে ধরুন আমরা যে ডাইমেনশনের কথা বলি, আমরা সাধারণভাবে কী দেখি, সিনেমা ধরুন, সিনেমার পর্দায় যেটা দেখি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য মানে লম্বা, প্রস্থ মানে চওড়া, আর একটা জিনিস উচ্চতা। আমরা সিনেমার পর্দায় কীভাবে দেখি, যখন 3D ফিল্ম আসে দেখবেন পর্দা থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে ওই চৌকো পর্দার মধ্যে একদিকে দেখছি দৈর্ঘ্য, একদিকে দেখছি প্রস্থ, আর যখন 3D দেখছি চোখের সামনে চলে আসছে, সেটা একটা উচ্চতা সৃষ্টি হচ্ছে, পর্দা থেকে বেরিয়ে আসছে উচ্চতা। আর এইগুলো সমস্ত আছে, এই সমস্ত যে সমস্ত লোক যাকে আমরা বলছি, এই লোকগুলো হচ্ছে সব 4th ডাইমেনশন 5th ডাইমেনশন এসবে আছে। সুতরাং আমরা তো খালি চোখে বুঝতে পারবো না। কিছু কিছু প্রাণীর সেই ভিজুয়ালাইজেশনটা আছে, প্রাণীর মধ্যেও আছে কিছু কিছু, কিন্তু আমাদের চোখের দৃষ্টি, রেটিনা, আমাদের যে সৃষ্টি আছে তাতে আমরা দেখতে পাই না। মহাপুরুষরা পান, তাদের ব্যাপারটাই আলাদা। এই বিষয়টা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। আমি শুনেছি, আমার শোনা কথা বলতে, আমার তা সেই, আমি ওই রাজত্বের লোকই নই, আমি সেই রাজত্বের কথা কি বলবো, আমি পড়েছি, আপনাদেরকে বলছি। তা মরকত রাজ্য একটা অদ্ভুত জায়গা। পরবর্তীকালে উনি থাকতে চেয়েছিলেন, তা বললেন এখানে তুমি থাকতে পারবে না, এটা যেটা আছেন, তুমি যে আছো এটা আমাদের প্রভাবে আছো, আমরা তোমার ব্যাপারটা, তোমার শরীর বা এই সমস্ত ব্যাপারটাকে তোমার উপযুক্ত করে দিয়েছি যাতে তুমি এখানে থাকতে পারো কটা দিন, তোমার ইচ্ছে হলে আরও 2-1 দিন থাকো, তারপর কিন্তু তোমায় যেতে হবে। অবশেষে ওনাকে নিয়ে, যিনি তার নাম ছিল মরকন্দ বোধহয়, তাকে সঙ্গে নিয়ে, এই প্রমোদবাবুকে সঙ্গে নিয়ে ফেরার পথে চলে যান। সেইখানে ওনারা একটা জায়গায় নিয়ে যান ওনাকে, প্রমোদবাবুকে। সেইখানে দেখতে পান অনেক উপরে একটা গরুর মুখের মতো সত্যি বেরিয়ে আছে পাহাড় থেকে, সেইখান থেকে অঝরে জলধারা প্রবাহিত হচ্ছে, পড়ছে, বুঝছেন। এইটা হচ্ছে, দেখে নাও, এইটা হচ্ছে আসল গোমুখ। এখান থেকেই গঙ্গার উৎসস্থল। সে বিশাল একটা পাহাড়ের, মানে বরফের পাহাড়, সেখানে একটা মুখ বেরিয়ে আছে, সেটাও বরফের, গরুর মতো মুখটা, সেখান থেকে কিন্তু জলধারা পড়ছে। এই হচ্ছে গোমুখ। তারপরে নাকি এর তলা দিয়ে, এটা আমার বিবরণ না, আমি বলছি না কিচ্ছু, বইতে লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। আর তার পরবর্তীকালে মরকন্দ বললেন, আমার উপর দেবীর নির্দেশ আছে, তোমাকে আমরা একদম গঙ্গোত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেবো। তো অবশেষে ওনাকে সেই গঙ্গোত্রী মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেন প্রমোদবাবুকে। প্রমোদবাবু কথা বলতে গিয়ে ঘাড় ঘুরিয়ে দেখছেন আর মরকন্দ নেই। এক অদ্ভুত সুন্দর বিবরণ, মরকত রাজ্য। আপনারা পড়বেন। আমরা যে ছবিগুলো ওনার বা ওনার পেন্টিং ইত্যাদি দিয়েছি বা বইয়ের ছবি দিয়েছি, এগুলো একদম সঠিক। আর কিছু এই কল্পনা থেকে করা হয়েছে, সেগুলো AI দিয়ে করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটা নতুন ধরনের টপিক, নিজেরা দেখুন, শেয়ার করুন, ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব উৎসাহ দেয় মানুষকে, সুতরাং সাবস্ক্রাইবও করবেন ভালো লেগে থাকলে।